সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের চতুর্থ অধ্যায় ডাইমেনশনিং। ইতিমধ্যেই আমাদের অনেকগুলো চ্যাপ্টার হয়ে গেছে, 1, 2, 3 আলোচনা হয়ে গেছে। ড্রয়িং একটা গুরুত্বপূর্ণ অংশ। এই চ্যাপ্টারটি গুরুত্বপূর্ণ অংশ এই জন্য বলছি, আমরা যে ড্রয়িংটা উপস্থাপন করব সেই ড্রয়িংটার বিভিন্ন অংশের পরিমাপ, লেখার কৌশল, যদি আমরা একটা শুধু ড্রয়িং করে রাখি, সেটা কতটুকু লম্বা, কতটুকু পাশে, বা তার ব্যাস কত, ব্যাসার্ধ কত, এই জিনিসগুলো যদি আমাদের তার মধ্যে লেখা না থাকে, তাহলে সেই ড্রয়িংটাকে দেখে কিছুই বোঝা যাবে না। একটা অংশ আছে লেবেলিং, উপরে জিনিসটা কি সেটা লিখলাম, কিন্তু ডাইমেনশনিংটা অত্যন্ত জরুরি। সেই ডাইমেনশন লেখার অনেকগুলো কৌশল আছে। আমরা যদি ইচ্ছা অনুযায়ী লিখি তাহলে হবে না। কীরকম? আমরা যদি একটু খেয়াল করি, ধরে নিলাম আমাদের এই ধরনের একটি বক্স আছে। এই বক্সটার আমরা বিভিন্ন পরিমাপ উল্লেখ করতে চাই, বিভিন্ন ধারের পরিমাপ উল্লেখ করতে চাই। সেক্ষেত্রে অবশ্যই কোন ধার থেকে কোন ধারের মাপটা, মনে করলাম আমরা এই ধারটাকে লিখতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে দুটো দাগ দিব, এটাকে বলছি আমরা এক্সটেনশন লাইন, এবং সবগুলো মিলে এখানে একটা অ্যারো চিহ্ন দিব, এখানে একটা অ্যারো চিহ্ন দিব। তারপর এর সাথে সমান্তরাল করে আমরা এটার মাপটাকে লিখে দেব। হতে পারে সেটা ইঞ্চি, হতে পারে ফুট, হতে পারে সেন্টিমিটার, এটা হতে পারে এইভাবেও আমরা লিখতে পারি এত সেন্টিমিটার। এই যে আমরা পরিমাপটাকে লিখলাম, আমরা একটু যদি খেয়াল করি, এখানে কিন্তু দেখতে মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু বাস্তবিকে একটুখানি ভুল করে আমি ইচ্ছা করে লিখেছি। কি ভুল লিখলাম একটু যদি আমরা খেয়াল করি, তাহলে দেখা যাবে এই যে দাগটাকে আমরা দিয়েছি, এই দাগটা অ্যারো চিহ্ন যেটাকে ব্যবহার করেছি, এটা কিন্তু এই রেখার পরিমাপটাকে বোঝানোর চেষ্টা করেছি। তাহলে এই পরিমাপটা হতে হবে, এই ডাইমেনশন লাইনটা হতে হবে এই রেখার সরাসরি সমান্তরাল। অর্থাৎ যদি আমরা সঠিকভাবে লিখতে যাই, তাহলে এখান থেকে এখানে দিব, এই রেখার সমান্তরালে প্রথমে একটা রেখা টেনে নিব, তারপরে তার মাঝখানে সেই মাপটাকে লিখব 5.5, এখন লিখলাম সেন্টিমিটার। এখন কি সঠিক হলো? না, এখনও সঠিক হয়নি। কেন সঠিক হয়নি? এটা সমান্তরাল আছে রেখাটা, ঠিক আছে, কিন্তু এখানে আমরা যদি দেখি এখানে গ্যাপ আছে, অর্থাৎ এখানে কোনো গ্যাপ থাকবে না। ডট লাইন দিয়ে পরিমাপ দেওয়া যাবে না, মাঝখানে গ্যাপ দেওয়া যাবে। মাঝখানে লেখার জন্য ওইটুকুন ডাইমেনশন লেখার জন্য ঠিক আছে, কিন্তু এখানে মাঝখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না। আরেকটা সমস্যা এখানে আছে পরের ডাইমেনশনটাতে। কি সমস্যা? আমরা যদি খেয়াল করি, এইটার এই লাইনটা এক্সটেনশনের মাথা থেকে দিয়েছি, আর এটার মাঝখান থেকে দিয়েছি, এইভাবে গ্রহণযোগ্য হবে না। তাহলে কি হতে হবে? দুই দিকে এই মাথাটা সমান পরিমাপে বাড়বে, একটা বেশি কম না, এটাও যতটুকুন বাড়বে এটাও ততটুকুন বাড়বে। অর্থাৎ এটাকে আমরা যদি সঠিকভাবে লিখতে চাই, তাহলে আমাদের প্রথম কি ধাপটা হলো, প্রথম যে ধারের সাথে আমরা লিখতে চাচ্ছি সেইটা সমান্তরাল লিখব। দ্বিতীয়ত কি হবে, এই দুটো লাইন সমান হবে, এবং এই অ্যারোটা ব্যবহার করেছি, তীর চিহ্ন ব্যবহার করেছি, এই তীর চিহ্নর একটা পরিমাপ আছে, এটা কিন্তু অনেক দূরে হয়ে গেছে আর এটা বোঝা যাবে না, সেই জন্য আরেকটু কাছে, এর মধ্যে গ্যাপ থাকবে। কতটুকুন গ্যাপ থাকবে? যেখান থেকে শুরু হবে এই লেখাটা, দাগটা যেখান থেকে শুরু হবে, এখানেও দাগটা যতটুকুন দূরত্ব থেকে শুরু হবে, সেটার পরিমাণ যদি আমরা স্বাভাবিকভাবে বুঝি, তাহলে 1 সেন্টিমিটারের মতো হলেই ভালো। 1 থেকে 1.5 সেন্টিমিটার, এর চেয়ে বেশ কম হওয়া ভালো নয়। এবং যদি কোনো সরল রেখার মধ্যে এই মাপটা আমরা পরিমাপটা লিখে থাকি, তাহলে অবশ্যই এই দুটো রেখা কি হবে? সমান হতে হবে। এবং কি হবে? এটা সমান্তরাল হবে। কোনটার সমান্তরাল? সমান্তরাল হবে এই রেখাটার, এবং সেখানে মাঝখানে লিখব। এখন এই মাঝখানে লেখার ক্ষেত্রে অনেকগুলো ভুল আমরা করি অনেক সময়। আমরা ডাইমেনশন যদি আমরা শুদ্ধভাবে লিখতে চাই, আমরা এখানে যদি একটা উল্লেখ করি, তাহলে এখান থেকে এই দিকে, এখান থেকে এই দিকে একটু খেয়াল করলে আমরা দেখব আমরা দুটো অ্যারো ব্যবহার করেছি। অনেকেই এই অ্যারোগুলো ভুলভাবে উপস্থাপন করে। আমি দেখাচ্ছি কতগুলো ভুল রীতি। এরকম ব্যবহার করলে একটা, এরকম একটা,
তারপর আরেকটা ব্যবহার করলো, এইভাবেই ঠিক আছে, আরেকটা এই দিকে ঠিক আছে, অ্যারোটাকে ঠিক করলাম, কিন্তু দেখা গেল পরিমাপটা লিখেছি এখানে, কেউ আবার এইভাবে করে পরিমাপটা লিখেছে এইখানে, এইভাবে হবে না। তাহলে কি করতে হবে আমাদেরকে? দুটো লাইনই সমান হবে, সমান্তরাল হবে, এবং মাঝখানে গ্যাপটা থাকবে, আমরা খেয়াল রাখবো এটা মাঝামাঝি হলে ভালো। তাহলে এখানে যদি লিখি, প্রথম যে অক্ষরটাকে লিখছি, যে সংখ্যাটাকে লিখছি, সেটা অর্ধেক নিচের দিকে, অর্ধেক উপরের দিকে থাকবে। আর যদি ভগ্নাংশ লিখতে হয়, দশমিক ব্যবহার না করাই ভালো। কেন? কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় এই 5.5টাকে যদি আমরা এইভাবে লিখি, 5.5 লিখি, অনেক সময় ডটটা এত ছোট হয় যে সেটাকে বুঝতে অসুবিধা হয়। সেজন্য এটাকে আমরা ব্যবহার করতে চাই না। ব্যবহার না করে আমরা এইভাবে লেখার চেষ্টা করব। এবং একটু খেয়াল করে দেখবে শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন 5.5 লিখেছি, 5.5 এটাকে যখন লিখেছি 5.5টাকে এভাবে লেখার সময়, এই দাগটা, এই যে অর্ধেক অংশের যে দাগটা, সবচেয়ে বেস্ট হচ্ছে যদি এই লাইনের সাথে মিলে যায়, একই রেখায় হয়। এটাও উপরে দিলাম, এইভাবে যদি কেউ লেখে 5 দিলাম এখানে, উপরে এইভাবে দিলাম, আবার 5 দিলাম এখানে, নিচে এক জায়গায় দিয়ে রাখলাম 5.5, না, এটাও গ্রহণযোগ্য হবে না, এটাও গ্রহণযোগ্য হবে না। এইভাবে আমরা গ্রহণযোগ্যভাবে লিখব। আরেকটি বিষয়, সেটি হচ্ছে এই যে আমরা অ্যারো চিহ্নটাকে ব্যবহার করলাম, এই অ্যারোর কিন্তু একটা সাইজ আছে। প্রথমত আমরা এই অ্যারোটাকে যদি একটু বড় করে দেখি, তাহলে এখানে যদি আমরা দেখি এরকম দাগ আছে, এখান থেকে অ্যারো, এখান থেকে অ্যারো, এই মাথাটা হবে শার্প, শেষ মাথাটা হবে হলো শার্প। এরকম না যে আমি অ্যারো ব্যবহার করলাম এখান থেকে এইখানে, এখান থেকে এখানে, এরকম হবে না। তাহলে বোঝা যাচ্ছে যে এটার মাথায় আরও বাড়তি কোনো জায়গা আছে, যেটাকে আমি বোঝাতে চেয়েছি কিন্তু বোঝাতে পারিনি। অর্থাৎ মাথাটা হতে হবে অবশ্যই শার্প। দ্বিতীয়ত, দুই দিকের অ্যারোর যে মাথাটা, পিছনের মাথাটা, এটা অবশ্যই দুই দিকেই সমান হবে। এইদিকেও যতটুকুন বাড়বে, এইদিকেও ততটুকুন। সাধারণত আমরা যে যতটুকুন ব্যবহার করি, এটাকে যদি প্রস্থ বলি, এই প্রস্থ যতটুকুন হবে দৈর্ঘ্যের দিকে 2 গুণ বা তার 3 গুণ হবে। অর্থাৎ এটা যদি আমরা 2 মিলি ব্যবহার করি, এই অংশটাকে যদি 2 মিলি ব্যবহার করি, তাহলে এইদিকে 1 মিলি, এইদিকে 1 মিলিমিটার, আর এইদিকে হবে তখন 6 মিলিমিটার। তাহলে আমাদের ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে ডাইমেনশন দেওয়ার ক্ষেত্রে, এইদিকে 1 মিলিমিটার, নিচে 1 মিলিমিটার, আর এইদিকে কত হলো 2 থেকে 3 গুণ। তাহলে যদি আমরা 3 গুণ ব্যবহার করি, তাহলে 2 এর 3 গুণে হচ্ছে 6 মিলিমিটার। অর্থাৎ এই দৈর্ঘ্যটা হবে সেক্ষেত্রে কতটুকুন এরও 4 থেকে 6 মিলিমিটারের মধ্যে হবে। এবং এই অ্যারোটা যদি আমরা ভরাট দিই, ভরাট দিলেও চলবে, আর যদি মুক্ত রাখতে চাই তাহলেও চলবে। ভরাট দিতে হলে এই মাথাটাকে আটকে দিব, এই অংশটাকে আমরা ভরাট করে দেব, কোনো গ্যাপ রাখবো না। আর যদি মুক্ত দিতে চাই তাহলেও সমস্যা নেই, দেয়া যাবে, সেটাও বিধিসম্মত। এইভাবে দিলাম, এইভাবে দিলাম, এইভাবে অ্যারো চিহ্নটাকে আমাদের ব্যবহার করতে হবে। শুধু যে অ্যারোই দিতে হবে এরকম না, অনেকেই বিভিন্নভাবে ব্যবহার করে, এটাকে অ্যারোর পরিবর্তে এখান থেকে দাগ দিয়ে এইভাবে 2 সাইডে দিতে পারে, এটাও বিধিসম্মত। তবে সেটা অবশ্যই কী হতে হবে, খেয়াল রাখতে হবে এই প্রান্তটা কিভাবে গিয়েছে, 3টা দাগ একই জায়গায়, এখানেও 3টা দাগ একই জায়গায় হতে হবে। এটা বিভিন্ন জায়গায় সরে গেলে হবে না। আমরা যদি এরকম ইচ্ছা করে দিলাম, দিয়ে এরকম দিয়ে দিলাম, না, হবে না, এটা বিধিসম্মত নয়। এবং যদি এইটার পরিবর্তে কেউ এইভাবে দিতে চায় ডট, সেটাও বিধিসম্মত, দিতে পারে। অর্থাৎ অ্যারো ব্যবহার না করে এখানে ডটও ব্যবহার করা যাবে, ওপেন অ্যারো ব্যবহার করা যাবে, এইভাবে ক্রসও দেওয়া যাবে। তবে খেয়াল রাখতে হবে, একটা ক্রস যদি আমি এদিক থেকে দিয়ে থাকি অ্যারোটা, এটাও এইভাবে, এটাকে উল্টোভাবে এরকম দেওয়ার সুযোগ, একটা এইদিকে দিলাম আর একটা এইদিকে দিলাম, এটা গ্রহণযোগ্য হবে না, এটা হবে না। গ্রহণযোগ্য হবে একই দিকে। অর্থাৎ আমরা 2টা রেখাকে পরস্পরে কি করলাম, এদিক থেকে 90 ডিগ্রি নিলাম, তারপরেরটা 45 ডিগ্রিতে এই বিন্দু দিয়ে গেল। এই হলো ডাইমেনশনের অ্যারো দেওয়ার নিয়ম। এরপরে আসতেছে লেখা নিয়ম। লেখা নিয়মের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো কথা বলে ফেলেছি। কীরকম, লেখাটা কখনোই ডাইমেনশন লাইনের উপরে হবে না, এটা অবশ্যই বিধিসম্মত নয়। এর উপরেও লেখা যাবে না। তাহলে কি করতে হবে, আমরা এই যে সঠিক একটা লিখেছি,
সঠিক লেখার ক্ষেত্রে কি বললাম, আমরা যেই সংখ্যাটাকে লিখব, প্রধান সংখ্যাটা, এখানে সবসময় 5.5 হবে এরকম না, হাফ নাও থাকতে পারে। সেক্ষেত্রে এই 5-এর সরাসরি যতটুকুন উচ্চতার বর্ণটা আছে তার 50% হবে উপরে, 50% যাবে নিচে। আর এই যে দাগটা ভগ্নাংশ লেখার জন্য যে আমরা হর এবং লবের মাঝখানে যে দাগটা ব্যবহার করি, সেটা অবশ্যই স্ট্রেট লাইন ব্যবহার করার চেষ্টা করব, যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। কারণ কি, আমরা যদি একটু উদাহরণ দিই, অনেকেই লিখতে গিয়ে এরকম করে ফেলে, এটাকে কি বুঝবো? এটাকে অনেককে বুঝাইতে হলে আমাকে গিয়ে বুঝাইতে হবে, ভাই আমি এটা লিখেছি 5.5 না, কিন্তু এটা যদি লিখি তাহলে সকলেই বুঝতে পারবে পরিষ্কারভাবে যে এটা 5.5 অর্থাৎ 5.5 লিখেছে। এটা কিন্তু এই 5.5 বোঝাচ্ছে না। এই জন্য লেখার সময় আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। এরপরে আসি আরও কিছু কলা কৌশল। কীরকম? আমরা অনেক সময় যেটা ব্যবহার করি, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেটা ব্যবহার করি কি, আমাদের সরাসরি মেজারমেন্ট আমরা কোথাও দিতে পারতেছি, আবার কোনো কোনো ক্ষেত্রে সরাসরি দেওয়ার কোনো সুযোগ নাই, আবার কোনো কোনো ক্ষেত্রে একাধিক ডাইমেনশন আমাদের একই সাথে ব্যবহার করতে হচ্ছে। কীরকম? আমরা যদি দেখি, এই ধরনের একটা ধাপ আছে, এখন আমাদের যদি এই পরিমাপটাকে উল্লেখ করতে হয়, তাহলে এখান থেকে এটাকে উল্লেখ করলাম, এখানে লিখলাম আমরা সে 10 সেন্টিমিটার। এরপরে আবার এইটাকে আমরা কি বলছি, এই দুইটা রেখা সমান হবে, কিন্তু এখন যদি আমরা এখানে লিখি তাহলে কিন্তু এটাকে আবার 10 লিখবো, ঠিক আছে, এখান থেকে এইটুকুনকে লিখব। আর যদি আমরা অ্যারো ব্যবহার করি তাহলে এরকম অ্যারো ব্যবহার করব, এখান থেকে এটা অ্যারো ব্যবহার করব। এরপরেরটাও আমাদের হতে পারে, এখান থেকে লিখলাম 10, এভাবে এভাবে। এখন আমাদের এখানে কিন্তু কোনো একক উল্লেখ করা হয়নি। যদি আমার জায়গা থাকে তাহলে আমি লিখলাম বারবার 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। প্রতিবারেই যত আমরা লিখব এর মধ্যে কি হবে, অনেক হিজিবিজি সৃষ্টি হতে পারে, লেখাগুলো একটার গায়ে আরেকটা জড়িয়ে যেতে পারে, অনেক ছোটো জায়গায় আমাদের পরিমাপ লেখার দরকার হতে পারে। সেক্ষেত্রে আমরা ড্রয়িং শিটের মধ্যে একবারে লিখতে পারি, যেই সমস্ত স্থানে উল্লেখ করা হবে না সেখানে সকল পরিমাপের একক সেন্টিমিটারে পরিণত হবে। অর্থাৎ all measurements are in centimeter where not shown। আমরা শুধু উপরেরটাকেও লিখতে পারি, আর ইন সেন্টিমিটার লিখেও শেষ করতে পারি, এটুকু লিখব না। তাহলে সেক্ষেত্রে সমস্ত পরিমাপ আমার হয়ে যাবে এই ড্রয়িংটাতে সেন্টিমিটারে। সেক্ষেত্রে এখানে লেখার আর কোনো সুযোগ নাই, আর দরকার নেই, প্রয়োজন নেই। এখানে শুধুমাত্র 10 লিখে রাখলেই বোঝা যাবে, হয়ে গেছে। আবার নিচে আর একটু বাড়তি লিখেছি, হোয়ার নট শোন, সেক্ষেত্রে বোঝা যাবে আমার কোনো কোনো পরিমাপ হয়তো আমরা লিখে দিব, কোনো কোনোটা লিখে দেব না। আমি এখানে লিখলাম, এটাকে লিখলাম 25 সেন্টিমিটার। আর অন্যগুলোতে আমরা উল্লেখ করি নাই, সেক্ষেত্রে আমরা যদি এইভাবে লিখে দিই, অল মেজারমেন্টস আর ইন সেন্টিমিটার হোয়ার নট শোন, বাংলায়ও কেউ লিখে দিতে পারে, তবে আমাদের বাংলা ব্যবহার না করাই ভালো। এই জন্য, কারণ কি, আমাদের এই ড্রয়িংটা আমরা যেখানেই শিখব, যেখানেই উপস্থাপন করব, সেখানে শুধু আমাদের দেশের লোকজন কিন্তু থাকবে না, অর্থাৎ ইঞ্জিনিয়ার, সারা বিশ্বের ইঞ্জিনিয়াররাই যাতে বুঝতে পারে, সেজন্য আমাদেরকে সেটা কি করতে হয়, আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বাংলাদেশ স্বীকৃত নয় তা না, ম্যাক্সিমাম এখনও ইংরেজি ভাষাটাকেই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে। সেই জন্য ইংরেজি ব্যবহার করলে আমরা আরব দেশেও চালাতে পারবো, আমরা যদি চায়নাতে ব্যবহার করি তাহলেও হবে, বাংলাদেশেও হবে, অন্য দেশেও হবে। সেই জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা চেষ্টা করি ইংলিশে লেখার জন্য। সেক্ষেত্রে কি হলো,
আমরা কোনো পরিমাপকে এখানে তার একক উল্লেখ করি নাই, আবার কোনোটাকে করেছি। অর্থাৎ আমরা বলে দিয়েছি অল মেজারমেন্টস আর ইন সেন্টিমিটার হোয়ার নট শোন, যেখানে দেখানো হয় নাই সেখানে পরিমাপগুলা পড়তে হবে কিসে, সেন্টিমিটারে। তাহলে কিন্তু এই ড্রয়িংয়ের ভিতরে আর পরিমাপ যদি আমি একটাও না লিখি তাহলেও কোনো সমস্যা নেই, বা দুই একটা লিখলাম আরগুলো লিখি নাই তাহলেও কোনো সমস্যা হবে না। একই পরিমাপ যদি বারবার এখানে লিখতে হয় তাহলে আমাদের কিন্তু অনেকগুলো লিখতে হলো। যদি আমরা এইভাবে লিখতে চাই, এইভাবে লিখলাম, এখানে যদি আমরা এখানে লিখি এই অংশটাকে, এখানে তো তিনটা লিখতে পারলাম, ঠিক আছে। এরকম হতে পারে, এরকম 100, 200, 500 হতে পারে একই মেজারমেন্টে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি এইভাবে, স্বীকৃত 3 @ 10 সেন্টিমিটার। অর্থাৎ এটা লেখা কিন্তু খুব সহজ, তোমাদের ল্যাপটপে বা মোবাইলের ভিতরেই আছে, ছোট একটা এর মতো ব্যবহার করে এইভাবে @ বলি আমরা। তো সেক্ষেত্রে 3 বলতে বোঝাচ্ছি আমরা 3টা পরিমাপ আছে এর মধ্যে। এইটুকুন জায়গার ভিতরে কয়টা পরিমাপ আছে, 3টা, এবং প্রত্যেকের পরিমাপ 10 সেন্টিমিটার করে। অর্থাৎ এখানে যদি এই ধরনের 100টা পরিমাপ থাকে আমরা একবারে লিখে দিতে পারি 100 @ 10 সেন্টিমিটার। এটা কিন্তু সর্বজনভাবে স্বীকৃত। কারা স্বীকৃত করেছে এটা সারা দুনিয়ার ইঞ্জিনিয়াররা স্বীকৃতি দিয়েছে যে হ্যাঁ এইভাবে লিখলে আমরা বুঝতে পারবো। ওকে, এরপরে আসি, যদি আমাদের কোনো ক্ষেত্রে দেখা যায় সরাসরি ডাইমেনশন লিখতে পারতেছি না, কীরকম আমরা যদি একটু খেয়াল করি, প্রথমেই দেখি এই ধরনের একটা বক্স আছে, উপর থেকে দেখছি এই বক্সটার মাঝখানে এখানে একটা ছিদ্র আছে, বৃত্তাকার একটা ছিদ্র আছে। তাহলে এই ছিদ্রের যে কেন্দ্রটা, সেই কেন্দ্রটা কিন্তু বাস্তবে নাই। কেন্দ্রটা কি বাস্তবে আছে? নাই। তাহলে যদি আমরা এখান থেকে এই ডাইমেনশনটাকে দেখাই, সেটা এক ধরনের মেজারমেন্টস। এটাকে কি বলবো আমরা? সরি, যে পরিমাপটা আমরা লিখেছি এখান থেকে এটা যদি লিখি, এটা সাইজ ডাইমেনশনিং, এর পরিমাপটা আমরা লিখতে পারলাম। এই যে পরিমাপটা লিখেছি এটাকে আমরা বলি হলো সাইজ ডাইমেনশনিং। কিন্তু এই বৃত্তের কেন্দ্রটা যে জায়গায় আছে এখানে কিন্তু বাস্তবে যেহেতু এই অংশটা গর্ত করে ফেলে দেওয়া হয়েছে এই প্লেটটার, তাহলে এই বৃত্তের কেন্দ্রটা কিন্তু নাই। আমি এখানে একটা যোগ চিহ্ন দিয়ে দেখেছি এখানে কেন্দ্রটা। সেক্ষেত্রে এর পরিমাপ কিভাবে আমরা উল্লেখ করব? আমাদের দুই দিক থেকে হতে পারে। এখান থেকে এই পরিমাপটাকে আমরা উল্লেখ করলাম, বাইরে থেকেও যদি ছোট জায়গা হয় যার মধ্যে উল্লেখ করা যাচ্ছে না তার মধ্যে আমরা উল্লেখ করতে পারি এইভাবে। সেখানে আমরা লিখলাম এখানে 5, এখান থেকে হয়তো এই পর্যন্ত দিলাম 4। আমরা কি সঠিক করলাম? একটু খেয়াল করলেই দেখব। আমরা আগে বলেছি কি অ্যারোটা ভিতর দিক থেকে দিব, কিন্তু কোনো ক্ষেত্রে যদি জায়গার পরিমাপটা খুব ছোট হয়ে যায় তাহলে দেখা যায় শুধুমাত্র ভিতরে ডাইমেনশনটা লেখার জায়গাটায় আছে। সেক্ষেত্রে আমরা এইভাবেও লিখতে পারি, অথবা এটাকে এইভাবে উল্লেখ করতে পারি। এখান থেকে অ্যারো ঠিকই রাখলাম ভিতরে, এখান থেকে অ্যারো ঠিক দিলাম, দেওয়ার পরে এটাকে একটু টান দিয়ে এখানে লিখলাম 5, আর এটার ক্ষেত্রে লিখলাম টান দিয়ে লিখলাম এখানে 4। এখানে এই কেন্দ্রটা কিন্তু সরাসরি দেখা যাচ্ছে না, মাপ গ্রহণ করা যাচ্ছে না। কারণ কি? এটা ছিদ্র বলছি, ছিদ্র হলে তার বৃত্তাকার অংশের ওই কেন্দ্রটা তো ওখানে থাকবে না, এটা কাল্পনিক। সেক্ষেত্রে আমরা এটাকে বলছি লোকেশন মেজারমেন্টস বা লোকেশন ডাইমেনশন। লোকেশন ডাইমেনশন। আর এটার ক্ষেত্রে বলছি সাইজ ডাইমেনশন। এখানে যখন দিলাম এর পরিমাপগুলা দিছি, সোজাসুজি এই পরিমাপটা কত, এটাকে বলছি লিনিয়ার ডাইমেনশন।
কি ডাইমেনশন বললাম এটাকে? এটার নাম বলছি লিনিয়ার ডাইমেনশন। এর সাথে একটা খেয়াল করি আমরা, এখান থেকে একটা পরিমাপ নিলাম, দেখা গেল এখান থেকে এটার পরিমাপ নিলাম 5 সেন্টিমিটার, এখান থেকে এইটার পরিমাপ 4 সেন্টিমিটার, বা এটাকে 3 বলি, 3 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার। তাহলে যদি এইখান থেকে এর ডাইমেনশনটা দেই উপর থেকে এই পর্যন্ত, তাহলে কত হবে? 3 সেন্টিমিটার হবে। আর এখান থেকে এইদিকে যদি ব্যবহার করি আমরা, এই পরিমাপটাকে উল্লেখ করতে চাই, এই পাশেও যদি উল্লেখ করতে চাই, তাহলে এটা হবে 4 সেন্টিমিটার, এখান থেকে এটা হবে 3 সেন্টিমিটার। কিন্তু এই গা বরাবর বা ধার বরাবর যদি পরিমাপ নেই, এটার পরিমাপ কত হবে? এটা হবে 5 সেন্টিমিটার। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা একটু খেয়াল করি, এইখানে কিন্তু রেখাটা সরাসরি এভাবে যাওয়ার সুযোগ নাই, তাহলে এখানকার সাথে আনুমানিকভাবে 90 ডিগ্রিতে যাতে থাকে, এই পরিমাপটাকে লিখবে এইভাবে। আর এই ধরনের ডাইমেনশনটাকে বলবো আমরা অ্যালাইন ডাইমেনশন। ALIGNED, অ্যালাইন্ড ডাইমেনশন। আর এটাকে কি বলছি? সরাসরি যে পরিমাপটা লিখছি এই যেটা, এটার ক্ষেত্রে বলবো লিনিয়ার ডাইমেনশন। আর এখানে এটাকে কি বলছি? এটার ক্ষেত্রে বলছি এটাকে লোকেশন ডাইমেনশন। অর্থাৎ জায়গাটাকে চিহ্নিত করতে চেয়েছি আমরা। আর এটার ক্ষেত্রে কি বললাম জানো? এটা হলো সাইজ ডাইমেনশন। তাহলে মনে হচ্ছে না সাইজ ডাইমেনশন আর লিনিয়ার ডাইমেনশন এক না, এইটা এক ধরনের ভাগ। অর্থাৎ রেখাটাকে কোনভাবে পরিমাপ করা হয়েছে সেটার ক্ষেত্রে ভাগ করছি দুই ভাগে, একটা লিনিয়ার আর একটা অ্যালাইন্ড, আরও আছে। আর লোকেশনের ক্ষেত্রে হলো, অর্থাৎ আমরা সেটা লোকেশন দেখাচ্ছি, আরেকটার ক্ষেত্রে হলো তার পরিমাপটাকে উল্লেখ করছি। এরপরেরটা যদি আসি, এই যে পরিমাপটা আমরা উল্লেখ করছি, এটা আমরা দুইভাবে অনেক ক্ষেত্রে আমাদের দরকার হতে পারে। আমরা যদি খেয়াল করি, আমাদের এইখান থেকে দরকার হতে পারে, কি দরকার হতে পারে? একটা এই পরিমাপটা 10, এরপরেরটা 10, এরপরেরটা 10, এমন তো হতে পারে আমার এইখান থেকে এই সবগুলা পরিমাপ দরকার। তাহলে এখান থেকে এটাকে লিখলাম 10, তারপরে এখান থেকে এই পরিমাপটা লিখব 20 বা 20, এখান থেকে এই পরিমাপটাকে লিখব 30। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পরিষ্কার হয়েছে কি না তোমরা লিখে জানাতে পারো। অর্থাৎ খেয়াল করো, আমরা আগের বারে এখানে ডাইমেনশনগুলো দিয়েছি, প্রত্যেকটি যেখান থেকে শুরু হয়েছে ওখান থেকে পরিমাপটা। কিন্তু এখন যে ডাইমেনশনের ধারাটা উল্লেখ করলাম সেখানে কি বলছি? সেখানে বলছি পরিমাপটা উল্লেখ করছি প্রত্যেকটা এই রেফারেন্স লাইন থেকে পরিমাপ। এই ধরনের ডাইমেনশন যখন ব্যবহার করব তার নাম হবে বেস লাইন, বেস লাইন ডাইমেনশন। আমরা যদি খেয়াল করি, আমাদের গ্রাফ পেপারে যখন আমরা কোনো জায়গার স্থানাঙ্ক লিখি, এই মূল জায়গা থেকে 0, 0 থেকে আমরা শুরু করি, এখান থেকে 1, 2, 3, তারপরে যদি উপর দিকে হয় 2, তাহলে 1, 2, এখানে এই বিন্দুটাকে বলে হলো 3, 2 বিন্দু। যদি এরপরে আরেকটা হয় 5, 4, তাহলে 3, 4, 5, তারপরে এখান থেকে উপর দিকে 4 ঘর, এই বিন্দুটার হবে 5, 4। এটা কার সাপেক্ষে? সবগুলো মূল বিন্দুর সাপেক্ষে পরিমাপ করছি। অর্থাৎ এক্স এর পরিমাপও শুরু হচ্ছে এখান থেকে, মূল বিন্দু থেকে 0, 0 থেকে আমাদের পরিমাপটা শুরু হয়েছে। এই ধরনের ডাইমেনশন যখন আমরা উল্লেখ করি তখন তাকে বলি আমরা বেস লাইন ডাইমেনশন। আর এটাকেও বলছি কন্টিনিউয়াস ডাইমেনশন, এটাকেও কন্টিনিউয়াস ডাইমেনশন, কিন্তু এটার ক্ষেত্রে বেস লাইন ডাইমেনশন না, এটা রেফারেন্স লাইন থেকে ডাইমেনশন নিচ্ছি। অর্থাৎ প্রথম পরিমাপটা এখান থেকে এখন উল্লেখ করেছি, তারপরেরটা এখানে, তারপরেরটা এখানে, ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট নয়।
এরকম কিন্তু আমরা গ্রাফ পেপারেও লিখি। কীরকম, যে এখানে যেটাকে 3 2 বললাম এটা ঠিক আছে, এরপরে এইটার ক্ষেত্রে উল্লেখ যখন করব এর রেফারেন্সে, তখন এখান থেকে ডান দিকে কত ঘর, এখান থেকে ডান দিকে আরও 2 ঘর, অর্থাৎ তখন হবে তার স্থানাঙ্কটা হবে এখান থেকে 2, আর পরে এখান থেকে কয় ঘর, উপর দিকে 2। অর্থাৎ যদি আমরা এই বিন্দুর সাপেক্ষে বিবেচনা করি তাহলে এর স্থানাঙ্কটা হবে বা দূরত্বটা হবে কতটুকু দূরে, এখান থেকে ডান দিকে 2, আর তারপরে হলো উপর দিকেও 2 ঘর। আর যদি এখান থেকে হিসাব করি তাহলে হবে এই বিন্দুর স্থানাঙ্ক হবে 5, তারপরে হবে 4। অনুরূপভাবে আমাদের এই বেজ লাইন ডাইমেনশনে যাইতে হয় অনেক সময়। কীরকম, আমাদের মূল জায়গার থেকে অনেক সময় পরিমাপের দরকার হয়, সেক্ষেত্রে আমরা মূল জায়গার থেকে লিখবো। এই ধরনের ডাইমেনশনটাকে বলি আমরা বেজ লাইন ডাইমেনশন। আর যদি এখান থেকে বেজ লাইনে না হয় তাহলে ইন্ডিপেন্ডেন্ট এবং ডাইমেনশন, কিন্তু সেটাকে বলছি আমরা কন্টিনিউয়াস, এটাও কন্টিনিউয়াস ডাইমেনশন। তাহলে এটাকে বলি কন্টিনিউয়াস বেজ লাইন ডাইমেনশন আর এই কন্টিনিউয়াস ইন্ডিপেন্ডেন্ট ডাইমেনশন। এরপরের যে জিনিসটা, অনেক সময় আমাদের কোনো বৃত্তের বা বৃত্তাকার অংশের রেডিয়াস উল্লেখ করতে হয়। এই ধরনের একটা বৃত্ত, তার রেডিয়াসটা আমাদের উল্লেখ করতে হবে। সেক্ষেত্রে রেডিয়াসটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, আমরা যদি এইভাবে লিখি, এখান থেকে আর লিখি, তাহলে বোঝা যাবে এটা এই বৃত্তের রেডিয়াসের কথা বলছি। রেডিয়াস এবং রেডিয়াসের পরিমাপটা এখানে শুধু উল্লেখ করে দিব। রেডিয়াস সে আমরা বললাম 20 সেন্টিমিটার। তার মানে বোঝা যাচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধটা 20 সেন্টিমিটার। এটা আবার আমাদের অনেক সময় ডায়ামিটার বা ব্যাস লিখতে হয়, তাহলে সেক্ষেত্রে এটার পরিমাপটা হবে এইভাবে। এটার ক্ষেত্রে তখন হবে হলো ডি, বা এইভাবে লিখতে পারি ডায়া, সে লিখলাম 40 সেন্টিমিটার। এই ডায়াটাকে আমরা অন্যভাবে উল্লেখ করতে পারি, একটা সিম্বল ইউজ করি সর্বজন স্বীকৃতভাবে। সেটা কি, এরকম একটা চিহ্ন দিই। এটা যেখানেই থাকবে সেখানে বোঝা যাবে এর ব্যাস কত, 40 সেন্টিমিটার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন বিভিন্ন ডাইমেনশনগুলোকে উল্লেখ করব, প্রত্যেকটা ক্ষেত্রে আরও কিছু জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। কি খেয়াল রাখতে হবে আমরা একটু খেয়াল করে দেখব। আমরা যখনই কোনো পরিমাপ উল্লেখ করছি, আমরা প্রথম দিনে যেটা দ্বিতীয় দিনে যেটা আলোচনা করেছি যে একটা ড্রয়িং শিটের কোন দিক থেকে লিখব। এই যদি ড্রয়িং শিট হয়, আমি এখান থেকে দাঁড়িয়ে লিখতে পারি, এখান থেকে দাঁড়িয়ে লিখতে পারি, পড়তে পারি। এখন কেউ যদি পরিমাপটা এইভাবে লেখে, এই দিক থেকে লিখলো 2, আবার আরেকটা পরিমাপের ক্ষেত্রে সে 2 লিখলো, ওইখান থেকে ওই দিক দিয়ে তার সুবিধা হয়েছে, সে এই দিক দিয়ে 2 লিখে রাখলো, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। কি করতে হবে, প্রত্যেকটা পরিমাপ বা ডাইমেনশন লেখার সময় খেয়াল রাখতে হবে যেখানে টাইটেলটা লেখা আছে, এই ড্রয়িংটা কিসের, সে আমরা বললাম ড্রয়িং অফ ব্রিক্স, ড্রয়িং অফ ব্রিক্স লিখেছি। ড্রয়িং অফ এ ব্লক, এটাকে আমরা বলি তার টাইটেল বার। টাইটেল, এই ড্রয়িংটা কিসের, এটা বড় বড় অক্ষরে লিখে দিয়েছি। তাহলে ধরে নিলাম আমাদের এই বইটা, যেরকম একটা বইয়ে কভার থাকে, নিশ্চয়ই কভার পৃষ্ঠায় যেভাবে লেখা থাকে বইটার নাম, ভিতরের পৃষ্ঠায় গেলে পাতাগুলো উল্টিয়ে থাকে না, কি করা থাকে, যেভাবে কভার পৃষ্ঠাটা এখানে একটা বইয়ে থাকে, এদিকে যদি দেখা যায় বইটার কভার পৃষ্ঠাটা এরকম আছে ABC, তাহলে ভিতরের পৃষ্ঠাগুলোতেও লেখাটা এই ধারণায় একইভাবেই থাকে। সেক্ষেত্রে আমাদের এই ড্রয়িংয়ে যতগুলো ডাইমেনশন লিখবো বা লেখাজোখা লিখবো মাপঝুক লিখবো, প্রত্যেকটা কি হতে হবে, এর রেফারেন্সে সমান এইদিকে হতে হবে 5, 6, 3, 2 ইত্যাদি সেন্টিমিটার। এরপর যদি কোনো কারণে আমাদের এখানে উল্লেখ করা সম্ভব না হয় এইভাবে, তাহলে যদি এই দিকে লিখতে হয় সেক্ষেত্রে যাতে আমরা ডান দিকে গেলে লেখাগুলো সোজা দেখা যায়, বর্ণগুলো সোজা দেখা যায়। সে আমরা যদি 4 লিখি তাহলে এইভাবে লিখলে সেটা বিধিসম্মত, কিন্তু যদি এই দিক থেকে আবার লিখি তাহলে আর সেটাকে বিধিসম্মত বলতে পারবো না। 4 কিন্তু বিধিসম্মত, কিন্তু এই ড্রয়িংয়ের জন্য এই 4টা আর বিধিসম্মত রইল না। অর্থাৎ আমরা যখনই লিখব প্রত্যেকটা ডাইমেনশন লেখার সময় আমাদের খেয়াল রাখতে হবে সেটা ড্রয়িংয়ের যে টাইটেল আছে
সেই টাইটেল যেভাবে আছে সেইভাবেই অক্ষরগুলো থাকবে। যদি তা না থাকে, যদি তা না রাখা যায়, অন্যদিকে যদি লিখতে হয়, তার সাথে যদি পারপেন্ডিকুলার করে লিখতে হয়, তাহলে অবশ্যই সেটাকে ড্রয়িংটাকে একবার ডান দিকে ঘোরালে যখন আমি বসতে পারতাম, অর্থাৎ প্রথমবারে আমি এখানে অবস্থান করতেছি, দ্বিতীয়বারে আমি এখানে গেলাম, এখান থেকে যাতে সোজা দিকে দেখা যায়। আরেকটা কথা, এ দুটোকে ঠিক রাখলাম। এরপর একটু আগে আমরা দেখেছি অ্যালাইন ডাইমেনশন, একটাকে 3 দেখিয়েছি, একটাকে 4 আর একটাকে 5। এই অ্যালাইন ডাইমেনশনের লেখাটা কোন দিকে হবে, যাতে সেটা লেখাটা নিচে থেকে বোঝা যায় অথবা ডান দিক থেকে বোঝা যায়, এরকমভাবে লিখতে হবে। সেক্ষেত্রে অনেকে এইভাবেও লেখার জন্য করে 5 সেন্টিমিটার লেখাটাকে সোজা রাখে, হ্যাঁ, এটাও গ্রহণযোগ্য হবে অ্যালাইন ডাইমেনশনের ক্ষেত্রে। অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। একটা ডাইমেনশন লেখা আমরা স্বাভাবিকভাবে যেটা মনে করি যে কোনোভাবে একটা লিখে দিলেই হলো, পরিমাপ লিখে দিলে হলো, না, প্রত্যেকটার একটা নিয়মকানুন আছে। সেই নিয়মকানুন যতক্ষণ আমরা খেয়াল না করব, নিয়মকানুনকে যতক্ষণ মেনে না চলবো, ততক্ষণ পর্যন্ত আমাদের ড্রয়িংটা শুদ্ধভাবে উপস্থাপন করা সম্ভব হবে না। এরপরে আরও অনেকগুলো বিষয় আছে এর সাথে। আমরা যে লিখবো মাপাঙ্কগুলো, সেটা লেখাটা যদি এরকম হয়, মূল অবজেক্টের চেয়ে অনেক বেশি গাঢ় করে লিখে ফেললাম, তাহলে কি হবে? তাহলে শুধুমাত্র পরিমাপটাই চোখে পড়বে, কিন্তু ড্রয়িংটা আমাদের চোখে পড়বে না। অর্থাৎ আমরা যে অবজেক্টটাকে আঁকছি, অঙ্কন করেছি যেটাকে অবজেক্ট বা মূল বস্তু, তার চেয়ে এই লেখাটা কখনোই গাঢ় হতে পারবে না। এবং এই যে লিখলাম আমি সেন্টিমিটার, এইটাও গ্রহণযোগ্য হবে না। কেন গ্রহণযোগ্য হবে না? এখানে টানা হাতের কোনো অক্ষর লেখা যাবে না। অবশ্যই এই লেখার সাথে সাথে সি যদি আমার লিখতে হয়, তার সাথে এম লিখতে হয়, তাহলে অবশ্যই এইভাবে ছাড়া ছাড়া অক্ষরে লিখতে হবে। ছোটো হাতের হোক, বড় হাতের হোক, ক্যাপিটাল লেটার হোক, স্মল লেটার হোক, সেটা বিষয় না। আমাদের বিধি অনুযায়ী লিখতে হলে তাহলে আমাদের কি করতে হবে? সেই অক্ষরগুলোকে এইভাবে লিখতে হবে। এরপর আমরা অনেক সময় আমাদের তাপমাত্রা লেখার দরকার হতে পারে। আমি যদি এইভাবে লিখি, আমি হয়তো নিজে বুঝতে পারবো 32 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা বোঝার কোনো উপায়ই নেই। 320 সি লেখা আছে, অর্থাৎ যখন ডিগ্রি চিহ্ন দিতে হবে তখন নিশ্চয়ই এটা উপরে যাবে তাপমাত্রার লিখতে হলে বিধি অনুযায়ী, তাহলে এটা হবে না। এটা হতে পারে, কিন্তু এটা এই ধরনের ফন্ট আমাদের ইউজ করা ঠিক হবে না। কেন? আমরা ড্রয়িংটাকে উপস্থাপন করার জন্য আমাদের অবশ্যই লেখাগুলো এমন হইতে হবে যাতে সবাই সেটাকে বুঝতে পারে। কম্পিউটারেও কিন্তু অনেক ফন্ট আছে, আমরা একটু খেয়াল করলে দেখব। আমাদের 1, 2, 3, 4 এগুলো লেখার জন্য 1, আমাদের আরেকজন স্যার কিন্তু পড়িয়েছে তোমাদের এই সংখ্যাগুলোকে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 0। এই প্রত্যেকটা যখন আমরা লিখব, যাতে প্রত্যেকটা সমান হয়, এরকম যাতে না হয় এখানে 5 লিখলাম, তার সাথে এটা 2 লিখলাম একটু ছোটো করে, এইভাবে গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ প্রত্যেকটাকে একই সাথে যখন লিখছি, সেটা একই পরিমাপের হওয়া বাঞ্ছনীয়, একই ধরনের হওয়া বাঞ্ছনীয়। আর আমার ইচ্ছা অনুযায়ী যদি আমি লিখে দিই, তাহলে সেটা ড্রয়িং উপস্থাপনার ক্ষেত্রে অত্যন্ত জটিলতার সৃষ্টি হয় এবং সেই ড্রয়িংটাকে বুঝতে পড়তে দুরূহ হয়, ফলে সেই ড্রয়িংটা ভালো বলে বিবেচিত হবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই ক্লাসটা প্রায় শেষের দিকে, এটা একটা ছোটো চ্যাপ্টার। যদি তোমাদের কারো বুঝতে অসুবিধা হয় কোথাও, যে তাহলে তোমরা মেসেঞ্জারে লিখে জানাতে পারো আমাদেরকে, টেক্সটগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব।
তাছাড়াও সরাসরিও প্রশ্ন করতে পারো, সমস্যা নেই। যদি কারো সরাসরি এই ধরনের আমার কন্ট্যাক্ট নাম্বার জানা থাকে, প্রশ্ন করলে আমরা উত্তর দেবো। অথবা যখন কোভিড সিচুয়েশনটা হয়ে যায়, শেষ হয়ে যায়, তারপরে ক্লাসগুলোতে আমরা অবশ্যই হাতে কলমেও দেখানোর চেষ্টা করব। এবং সেই সাথে তোমাদের যদি সরাসরি কোনো প্রশ্ন থাকে, এভাবে ক্লাসগুলো হতে পারে না আসলে। এটা একটা বিশেষ সময়, ক্রান্তিকালীন সময় আমরা অতিক্রম করছি। তোমরা বাসায় থেকে সাবধানতার সাথে ক্লাসগুলোকে করো, যাতে তোমাদের এই লেখাপড়াটা ব্যাহত না হয়। সেই জন্যই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এটা বিশেষ প্রচেষ্টা। যদিও এটা আসলে সম্পূর্ণ ক্লাস হিসাবে বিবেচিত হবে না, হওয়া সম্ভব নয়, কারণ ড্রয়িং ক্লাসগুলো, ইঞ্জিনিয়ারিং ক্লাসগুলো এভাবে সম্পূর্ণভাবে সম্ভব হয় না। তারপরেও তোমাদের যাতে বসে থাকতে না হয়, সেজন্য আমরা চেষ্টা করছি কলেজটা খুলে দিলে, ইনস্টিটিউট খুলে দিলে যখন ক্লাস হবে, তখন অবশ্যই আমরা তোমাদের সরাসরি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা যেই সমস্ত জায়গায় তোমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে, সেই প্রশ্নগুলো তোমরা একটু দয়া করে লিখে রাখো। পরবর্তীতে দেখা হলেও জানাতে পারো, অথবা মেসেঞ্জারেও তোমরা সেটা লিখে জানাতে পারো, আমরা উত্তরগুলো দেবো। আশা করি তোমাদের ভালো লেগেছে। কারোগুলো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো লিখে রাখবে এবং মেসেঞ্জারে জানাবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।